লেটস লার্ন কারেক্ট ইংলিশের এক নতুন আসরে সবাইকে স্বাগত। আজকে আমরা প্যাসিভ ভয়েস নিয়ে কিছু গোড়ার কথা আলোচনা করব। তো এই ভার্বগুলো যে আছে তাদের মধ্যে ব্যতিক্রম কিন্তু হলো দুটি ভার্ব, হ্যাভ ভার্ব এবং বি ভার্ব। আমরা অনেকেই জানি যে হ্যাভ ভার্ব এবং বি ভার্ব হলো অক্সিলারি ভার্ব, সত্য। তবে হ্যাভ ভার্ব এবং বি ভার্ব সম্বন্ধে শুধু এই কথাটাই শেষ নয়। হ্যাভ ভার্ব এবং বি ভার্ব যেমন অক্সিলারি হিসাবে ব্যবহৃত হতে পারে, ঠিক তেমনি সাধারণ ভার্ব বা অর্ডিনারি ভার্ব হিসাবেও ব্যবহৃত হতে পারে। তবে এদের সম্বন্ধে আর একটি বিষয় লক্ষণীয় হলো এই যে হ্যাভ ভার্ব এবং বি ভার্ব যখন সাধারণ ভার্ব হিসাবে ব্যবহৃত হবে তখন এদেরকে নিয়ে বাক্য তৈরির নিয়মকানুন আলাদা ধরনের হবে। সে সম্বন্ধে আমরা পরবর্তী দুটো ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমি ভার্ব বলতে যে ভার্বগুলো বলবো সেই ভার্বের মধ্যে কে থাকবে না? হ্যাভ ভার্ব থাকবে না আর বি ভার্ব থাকবে না। আজকের আসরের ক্ষেত্রে ভার্ব মানে আমরা কাকে বাদ দিয়ে দিলাম? হ্যাভ ভার্ব আর বি ভার্বকে সাধারণ ভার্ব হিসাবে বসাবো না, বসালে অক্সিলারি হিসাবে বসাবো। এটা আমরা আজকের জন্য মাথায় রেখে দেব। তো ভার্ব হলো কিন্তু দুই প্রকার, মানে এই হ্যাভ ভার্ব আর বি ভার্ব বাদ দিয়ে অন্য যে ভার্বগুলো আছে যেমন ডু, কাম, এরা হলো দুই প্রকার। একটা ট্রানজিটিভ ভার্ব আর একটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে যেসব ভার্বের অবজেক্ট আছে তারা হলো ট্রানজিটিভ ভার্ব। যেমন বললাম খা খা খা, কি খাবো? ভাত খাবো, রুটি খাবো, ছাতু খাবো। তাহলে এরা সব কী হবে? এই যে কর্তাকে একটা কাজ করতে বলা হলো, তো কর্তাকে কাজ করতে বলার পর কর্তা যে জিনিসটাকে খুঁজবে, যে জিনিসটা না হলে কর্তা কাজ শুরু করতেই পারবে না, সেটা কী হবে? ওই ভার্বের অবজেক্ট হবে। এই সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছি, আগের ভিডিও দেখে নিতে অনুরোধ করছি। তো এই সব ভার্ব হলো ট্রানজিটিভ ভার্ব, যাদের অবজেক্ট আমরা জেনে নিতে পারবো। আর কিছু ভার্ব আছে যাদের অবজেক্ট হয় না। তো কোন সব ভার্বের অবজেক্ট হয় না? সাধারণত দেখাই যায় যে আমরা যে সমস্ত জিনিস নিয়ে জন্মগ্রহণ করেছি, যে সমস্ত জিনিস আমাদের কাছে প্রায় সবসময় বর্তমান থাকে, সেই সমস্ত জিনিস নিয়ে আমরা যে কাজগুলো করা শুরু করে দিতে পারবো, সেগুলি ভার্ব হবে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন কাগজে বলে ঘুমা ঘুমা ঘুমা, আমার কাছে দেখে ঘুমাতে বলে, আমি কি করতে পারি? এই আমি যে অবস্থায় এখন বসেছি এই অবস্থায় একটু ঘুমিয়ে গেলাম আমি। তাহলে কি হলো? তাহলে বোঝা গেল এই স্লিপ বা ঘুমানো হলো ইনট্রানজিটিভ ভার্ব। পড়ে যা পড়ে যা পড়ে যা, এই তো আমি যেভাবে বসে আছি এই ধাঁই করে আমি পড়ে যেতে পারিনি যেত। তাহলে পড়ে যাওয়া ইংরেজি ফল, ফলটাও ইংরেজিতে কী হয়ে গেল? ইনট্রানজিটিভ ভার্ব, FALL। ঠিক তেমনি হাঁটো হাঁটো হাঁটো, এই যে আমি যে অবস্থায় বসে আছি এই অবস্থা থেকে আমি কি কাজ করতে পারি? হাঁটা কাজটা শুরু করে দিতে পারি। ফলে কি হবে? হাঁটা ইংরেজি ওয়াক, WALK, সেটাও কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব হবে। তো কিন্তু আমি যদি কাউকে বলি দেখ দেখ দেখ, বা আমাকে যদি কেউ বলে দেখ দেখ দেখ, তাহলে আমি যে অবস্থায় বসে আছি সেই অবস্থায় দেখা হয়ে যাবে? তা তো হবে না। আমার চোখটা কাউকে দেখার জন্য খুঁজবে। ওকে যদি দেখতে পাই তাহলে শুধু দেখা কাজটি হবে, নইলে দেখা কাজটি করা সম্ভবই হবে না। ফলে দেখাটা কি হয়ে যাবে? ট্রানজিটিভ ভার্ব হবে। আগের বাক্যে আমি বললাম যে ওয়াক, ওই বাক্যগুলো ভার্বগুলো কী হয়ে গেল? ইনট্রানজিটিভ ভার্ব হলো। স্লিপ, ওগুলো কী হয়ে গেল? ইনট্রানজিটিভ ভার্ব হয়ে গেল। কিন্তু সি, দেখা, এই ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব হতে পারল না। তো এটি হলো ট্রানজিটিভ ভার্ব। তো ঠিক তেমনি খাওয়া, এর আগে আমরা আলোচনা করেছি, খাওয়াটাও হবে ট্রানজিটিভ ভার্ব। তো
খাওয়া ভার্বের অবজেক্ট কোনটা হবে? যেটাকে আমরা খাবো সেটাই হবে অবজেক্ট। তো যেটাকে খাবো সেটাকে যদি বাক্য তৈরি করি, তাহলে কাকে দিয়ে বাক্য শুরু হবে? অবজেক্টকে দিয়ে বাক্য শুরু হবে। যেমন ধরা যাক ভাত খাওয়া হলো, তাহলে ভাত তো খাদ্যবস্তু, খাদ্যবস্তুটা কি হয়? খাওয়া ভার্বের অবজেক্ট হয়, তাহলে ভাত তো অবজেক্ট হয়ে গেল। আমরা এর আগে শিখে নিয়েছি অবজেক্ট দিয়ে বাক্য শুরু করলে বাক্য শেষ কী দিয়ে করতে হবে? পাস্ট পার্টিসিপল দিয়ে। কিছু অতীতের কথা স্মরণ করে নিই। যে কোনো বাক্য শুরু করি না কেন, বাক্যর শুরুতে কে বসে থাকবে? একটা নাউন বা প্রোনাউন বসে থাকবে, যার আগে কোনো প্রিপোজিশন হবে না। তো ওই নিয়ম অনুসারে আজকে বাক্য শুরু করলাম কাকে দিয়ে? ভাতকে দিয়ে, রাইসকে দিয়ে। রাইসের আগে কি হবে না? কোনো প্রিপোজিশন বসবে না। তো রাইসটা হলো অবজেক্ট। তো অবজেক্ট দিয়ে বাক্য শুরু করেছি, বাক্য শেষ কি দিয়ে করব? পাস্ট পার্টিসিপল দিয়ে শেষ করব। তো আমরা কি শিখেছি? যে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম ছাড়া বাক্যের দ্বিতীয় অংশে অন্য কেউ যদি বসতে আসে, তাহলে অন্য কাউকে বসানোর আগে আমাকে বি অ্যামিজার অজবিয়ার বসাতে হবে। তাহলে বি অ্যামিজার বসাতে হবে, তারপরে পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তাহলে ইটের পাস্ট পার্টিসিপল কী গো? ইট হলো প্রেজেন্ট ফর্ম, ই এ টি। এর পাস্ট ফর্ম হলো এট, এ টি ই। পাস্ট পার্টিসিপল ইটেন, এ ই এ টি ই এন। আর আইএনজি হলো ইটিং, ই এ টি আই এন জি। তাহলে আজকে কোন ফর্মটা ব্যবহৃত হবে অবজেক্টের পরে, অর্থাৎ রাইসের পরে? ইটেন, ই এ টি ই এন। তাহলে ইটেন বসানোর আগে আমার কি বসাতে হবে? একটা বি অ্যামিজার অজবিয়ার বসাতে হবে। এটা যদি বর্তমান বা ভবিষ্যতের কথা হয় তাহলে ইজ হবে, আর যে অতীতের কথা হয়, ঘটনা ঘটে শেষ হয়ে গেছে, কিছু বাকি নেই, তখন কি হবে? ওয়াজ। তো যদি বলি যে ভাত খাওয়া হয়, মানে সব দিনের সত্য কথা, তাহলে বর্তমান হয়ে গেল। তাহলে বি অ্যামিজার ওয়াজের মধ্যে কি হবে? ইজ হবে, তারপর ইটেন হবে। তাহলে বাক্য শুরু করলাম রাইস দিয়ে, তারপর দেবো ইজ ইটেন দেবো, তাহলে রাইস ইজ ইটেন। বাক্য খাওয়া। এখানে বাক্যের দ্বারা কি বোঝানো হলো? খাওয়া হয়। কি খাওয়া হয়? ভাত খাওয়া হয়। এবার যদি আমরা বলি ভাত খাওয়া হয়েছিল, একই কেস, রাইস দিয়ে শুরু হবে, ইটেন দিয়ে শেষ হবে। কিন্তু অতীতের ঘটনা বোঝাতে ভার্বের কোন ফর্ম বসাতে হয়? যে ঘটনা ঘটতে বাকি নেই, ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। তাহলে বি অ্যামিজার ওয়াজ এর মধ্যে কোনটা হবে? তাহলে ওয়াজ পাস্ট ফর্ম, ওয়াজ হবে। রাইস ওয়াজ ইটেন, ই এ টি ই এন। এবার যদি বলি ভাত খাওয়া হবে ভবিষ্যৎ, তাহলে ভবিষ্যৎ যখন বোঝাবো তখন বি অ্যামিজার আর একাই বসবে না, কি বসানো যাবে? উইলকে সাথে নিয়ে বসবে। তো উইল প্লাস বি অ্যামিজার ওয়াজিবের সমান কি হবে? উইল বি। আমরা আগের ভিডিওতে শিখেছি যে যখন বি অ্যামিজার ওয়াজিবের বা বিন উইলের পরে বসবে, উইলকে সাথে করে উইলের সঙ্গী হিসাবে বসবে, তখন বি অ্যামিজার ওয়াজিবের চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? বি হয়ে যাবে। অর্থাৎ উইল প্লাস বি অ্যামিজার ওয়াজিবের বিন সমান উইল বি। আবার বলি, ভবিষ্যৎকাল দেখানোর জন্য ভার্ব অনেক সময় প্রেজেন্ট ফর্ম একাই বসে যায়, আর অনেক সময় কি কাজ করে? ভার্ব উইলকে সাথে নিয়ে বসে। ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম। রিপিট করছি কথাটি। ভবিষ্যৎকাল বোঝানোর জন্য অনেক সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম একাই বসে, আর অনেক সময় উইলকে সাথে নিয়ে বসে। তো আমরা এখন উইলকে সাথে নিয়েই বসাবো।
তো উইলের পরে যদি বিএমএজ আর ওয়াজ বসানোর ব্যাপার থাকে, অর্থাৎ উইল যদি বিএমএজ আর ওয়াজকে সাথে নিয়ে বসতে চায়, তাহলে কি হবে? উইল বি হবে। আবার বলি, উইল প্লাস বিএমএজ আর ওয়াজ সমান উইল বি। তাহলে আজকে যে বাক্যটা আমরা করছিলাম কিছুক্ষণ আগে, যে ভাত খাওয়া হবে ভবিষ্যৎ, তা রাইজ দিয়ে শুরু হয়ে গেল, শেষ কী হবে? পাস্ট পার্টিসিপল দিয়ে তারা গিলা সাথে হবে বিএমএজার। তো বিএমএজার তাকে বসবে না, উইলকে সাথে নেবে। যদি ভবিষ্যতের জন্য উইলকে একসাথে ধরে নেবো, সঙ্গে নিয়ে নেবে, তাহলে উইল বি হবে। তাহলে বাক্যটা কী হবে? রাইস উইল বি ইটেন। এবার আর একটা উদাহরণ আমরা এবারে নিই। আজ আমরা আর একটা যে ভার্বের উদাহরণ নিব সেটি হলো ফিল, FILL। তো এই যে ফিল ভার্বটির সম্বন্ধে আমাদের মাথায় রাখতে হবে, যার ফাঁকা জায়গাটি পূর্ণ হয়ে থাকবে, কি বললাম? যার ফাঁকা জায়গাটি কি হবে? পূর্ণ হবে, সে ফিল ভার্বের কর্তাও হতে পারবে, অবজেক্টও হতে পারবে। আবার ভালোভাবে মনে রাখতে বলছি, কোনো কিছুর ফাঁকা জায়গা পূর্ণ হলো, তো যার ফাঁকা জায়গা পূর্ণ হলো সে কি হবে? ফিল ভার্বের কর্তাও হবে, অবজেক্টও হবে। ধরে নেওয়া যাক একটা গ্লাসের ভেতরটা ফাঁকা থাকে, তো গ্লাসের ওই ফাঁকা জায়গাটা পূর্ণ হলো, তাহলে গ্লাস এই নাউনটি কী হবে? ফিল ভার্বের কর্তাও হতে পারে, ফিল ভার্বের অবজেক্টও হতে পারে। একটা মেয়ের চোখে জল এলো, তাহলে চোখটা কি হয়ে গেল? ফাঁকা ছিল, পূর্ণ হয়ে গেল। তাহলে মেয়েটির চোখটি কী হবে? ফিল ভার্বের কর্তাও হবে, ফিল ভার্বের অবজেক্টও হবে। তাহলে আমরা এটা যদি বলি যে হঠাৎ মেয়েটির চোখ জলে পূর্ণ হয়ে গেল, তাহলে কার ফাঁকা জায়গা পূর্ণ হলো বাবু? মেয়েটির চোখ। মেয়েটির চোখের ফাঁকা জায়গাগুলো পূর্ণ হলো, তাহলে মেয়েটির চোখ কী হয়ে যাবে? ফিল, FILL, এই ভার্বের কর্তাও হবে, অবজেক্টও হবে। আমি যদি মেয়েটির চোখকে অবজেক্ট ধরি, তাহলে বাক্যটি কীরকম হবে? তো অবজেক্ট দিয়ে বাক্য শুরু করলে বাক্য শেষ কী দিয়ে করতে হয়? পাস্ট পার্টিসিপল দিয়ে। তাহলে হার আইজ অবজেক্ট হয়ে গেল। এবার পাস্ট পার্টিসিপল দিয়ে শেষ করব, ফিল্ড, FILLED। তো আমরা বহুবার এর মধ্যে জেনে নিয়েছি যে যাকে দিয়ে বাক্যটা শেষ করব, দ্বিতীয় অংশ যেটি বাক্যের হবে, সেটি যদি প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম নয় অন্য কেউ হয়, তাহলে তার আগে আমাকে বিএমএজ আর ওয়াজ বসাতে হবে। তাহলে মেয়েটির চোখ জলে পূর্ণ হয়ে গেল, এটা যদি অতীতের ঘটনা ধরি, তাহলে কি হবে? বিএমএজ আর ওয়াজের মধ্যে অতীতকাল বা ঘটতে বাকি নেই এমন বোঝাতে ভার্বে কোন ফর্ম বসে? পাস্ট ফর্ম বসে। তাহলে বিএমএজ আর ওয়াজের পাস্ট ফর্ম কোনটা? ওয়াজ বা ওয়ার। আইজ যেহেতু বহুবচন আছে, ফলে এখানে কি বসবে? ওয়ার হবে। তাহলে বাক্যটা কি হবে? হার আইজ ওয়ার ফিল্ড, FILLED। এইবার আমি যদি হঠাৎ কথাটা যোগ করি, সাডেনলি অ্যাডভার্ব, এই যে ভার্বগুলো বসে না, তো ভার্ব যেমন অক্সিলারিকে সাথে নিয়ে বসে সঙ্গী করে, বন্ধু করে, ঠিক তেমনি ভার্বগুলো অ্যাডভার্বগুলিকেও সঙ্গী করে বসতে পারে। তো সাডেনলি এটা অ্যাডভার্ব, তাহলে এই ফিল্ড ভার্বটা কী করতে পারবে? এই সাডেনলি অ্যাডভার্বটাকেও সঙ্গে নিয়ে বসতে পারবে। তাহলে এমনি তো ওয়ার সঙ্গী হয়েছিল, আবার সাডেনলি সঙ্গী হলো, তাহলে দুটো সঙ্গী হয়ে গেল ফিল্ডের, ওয়ার আর সাডেনলি। তাহলে বাক্যটা যদি এরকম বাংলা করি যে মেয়েটির চোখগুলি হঠাৎ পূর্ণ হয়ে গেল, তাহলে কী হলো? বা তার চোখগুলি হঠাৎ পূর্ণ হয়ে গেল, তাহলে হার আইজ ওয়ার সাডেনলি ফিল্ড, প্যাসিভ ভয়েস করলাম। এইবার চোখের জল, এই কথাটি তো বসানো হয়নি, ওটা কীভাবে বসাবো?
এবার আমরা ওটা শিখে নিই। তো চোখের জল ইংরেজি হলো টিয়ার্স, TEARS। মনে রেখে দিতে হবে, বসে থাকা নাউনটির ভেতরে যেটা ঢুকে থাকবে, কি বললাম, বসে থাকা নাউনটির ভিতরে যেটা ঢুকে থাকবে সেটা কি বসবে, উইথের পরে বসাতে হবে। এখানে অলরেডি বাক্যের মধ্যে কোন নাউনটা বসে গেছে, আইজ নাউনটা বসে গিয়েছে। তা আইজের ভিতরে কি ঢুকে রয়েছে, টিয়ার্স বা চোখের জল ঢুকে রয়েছে। ফলে এই টিয়ার্স বা চোখের জলটা কার পরে বসবে, উইথের পরে বসবে। তাহলে উইথ টিয়ার্স এই শব্দগুচ্ছ কি হবে, আগের বাক্যে এক্সট্রা বা অতিরিক্ত যুক্ত হয়ে যাবে। তাহলে এই উইথ টিয়ার্স এই শব্দগুচ্ছকে অতিরিক্ত যুক্ত করলে বাক্যটি পূর্ণ মাত্রায় দাঁড়াবে কি, হার আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ টিয়ার্স। এটা হলো প্যাসিভ ভয়েস। এবার যদি প্রশ্ন চলে আসে যে টার্ন ইনটু দ্য অ্যাক্টিভ ভয়েস, এটাকে অ্যাক্টিভ ভয়েসে পরিণত করো, তাহলে আমাদের কি করতে হবে। তো অ্যাক্টিভ ভয়েস মানে আমরা কি জেনে নিয়েছি, কর্তা দিয়ে বাক্য শুরু করতে হবে। তো ইতিমধ্যে আমরা জানলাম যে যেটা পূর্ণ হয়, যার ফাঁকা জায়গা পূর্ণ হয়, সে ফিল ভার্বের কর্তাও হয়, ফিল ভার্বের অবজেক্ট হয়। তো এর আগের বাক্যে আমরা কি করেছি, হার আইজকে ফিল ভার্বের অবজেক্ট করেছি। তো ওই সূত্র অনুসারে, ফিল ভার্বের ওই বৈশিষ্ট্য অনুসারে হার আইজকে আমরা কি করতে পারি, কর্তা রূপেও গণ্য করতে পারি। তো হার আইজকে যদি কর্তা রূপে গণ্য করি, তাহলে আমরা হার আইজকে কর্তা জায়গায় বসাবো। আর কর্তা জায়গায় বসালে বাক্য শেষ কীতে করবো, তিনটি দিয়ে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর প্রেজেন্ট আইএনজি দিয়ে। এটা যেহেতু অতীতের ঘটনা, কাজটা ঘটতে আর বাকি নেই, তাইলে ভার্বের কোন ফর্ম বসবে, পাস্ট ফর্ম হবে। আর পাস্ট ফর্ম বসলো বলে কি হবে না, বিয়ামে আর বসার প্রশ্নে উঠবে না। তাহলে কি হবে, হার আইজ ফিল্ড হয়ে গেল। এবার হার আইজ ফিল্ড মনে থাকলো, হার আইজ ফিল্ড। আমরা ইতিমধ্যে জেনে নিয়েছি যে একটা ভার্বের সঙ্গী যেমন অক্সিলারি হতে পারে, ঠিক তেমনি একটা ভার্বের সঙ্গী অ্যাডভার্বও হতে পারে। এই নিয়ম অনুসারে সাডেনলি কি হয়ে গেল, হঠাৎ শব্দটি ফিল্ড ভার্বের সঙ্গী হয়ে গেল। তাহলে মেয়েটির চোখ হঠাৎ পূর্ণ হয়ে গেল, তার ইংরেজিটা কী হবে, বা তার চোখ হঠাৎ পূর্ণ হয়ে গেল, ইংরেজি কী হবে, হার আইজ সাডেনলি ফিল্ড কী হলো, হার আইজ সাডেনলি ফিল্ড। ইতিমধ্যে আমরা এটাও দেখে নিয়েছি যে যেটা দিয়ে পূর্ণ থাকবে সেটা কি বসবে, উইথের পরে। তাহলে উইথ টিয়ার্স এই শব্দগুচ্ছ আবার আগের মূল বাক্যের সঙ্গে যুক্ত করে দিলাম। তাহলে যুক্ত হয়ে পূর্ণ বাক্যটা কি দাঁড়ালো, হার আইজ সাডেনলি ফিল্ড উইথ টিয়ার্স। এমনিভাবে যখন আমরা বি ভার্ব আর হ্যাভ ভার্ব ছাড়া অন্য কোনো ভার্বকে নিয়ে মূল বাক্য তৈরি করব, আমরা ভেবে নেব যে আমাদের অবশ্যই কর্তার নিয়ম প্রয়োগ করে বাক্য তৈরি করতে হবে, না হয় অবজেক্টের নিয়ম প্রয়োগ করে বাক্য তৈরি করতে হবে। অর্থাৎ কর্তার নিয়ম প্রয়োগ করলে, বাক্য শুরু করলে কর্তার পরে বসাতে হবে প্রেজেন্ট ফর্ম, না হয় পাস্ট ফর্ম, না হয় প্রেজেন্ট আইএনজি। আর অবজেক্ট দিয়ে বাক্য শুরু করলে ওই বাক্য শেষ করতে হবে পাস্ট পার্টিসিপল। আর যেহেতু পাস্ট পার্টিসিপল শেষ হবে, ফলে ওর আগে অবশ্যই কী করতে হবে, একটা বি ভার্ব বসাতে হবে। যদি অন্য কোনো ভার্ব বসানো সম্ভব না হয়, অর্থাৎ ওই প্রেজেন্ট ফর্মের পাস্ট ফর্মের অভাব পূরণ করবে বি আমিজার ওয়াজ ওয়ার্স। আবার দেখা হবে সামনের ভিডিওতে। আগেই তো বললাম, এর পরবর্তী ভিডিওতে আমরা বি ভার্বের ব্যবহার সম্বন্ধে আলোচনা করব। আগামী আলোচনায় বি ভার্ব সাধারণ ভার্ব হিসাবে ব্যবহৃত হবে। সেই ভিডিও দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। আজকের মতো
এখানে শেষ করলাম। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।